এই ড্রামার শুরুতেই আমরা ফিমেল লিড নিয়ানকে দেখতে পাই, যে কিনা মডার্ন যুগ থেকে একটা ড্রামার ভিতরে ঢুকে এসেছে এবং এখানেও একটি রাজার বউয়ের চরিত্রে এসেছিল, যে কিনা এই ড্রামার মেল লিড এবং তার নাম হচ্ছে জিয়াং। আজকে ওদের বিয়ের প্রথম রাত ছিল। জিয়াং তখন সমস্ত দাসীদেরকে এখান থেকে বের করে দেয় এবং নিয়ানের সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। এমন মনে হচ্ছিল যেন ও নিয়ানকে সহ্যই করতে পারে না। এমনকি জিয়াং এখানে সাথে করে নিজের অন্য এক উপপত্নী ঝেনকে নিয়ে এসেছিল নিয়ানকে জ্বালানোর জন্য। ও তো নিয়ানের সামনেই ঝেনের সাথে রোম্যান্স করতে শুরু করে। তবে এসব কিছুতে নিয়ানের কোনো যায় আসে না। নিয়ান তো এসব কিছুই ভাবছিল যে ও এখন এখান থেকে কি করে ফেরত যাবে। পরের দিন সকাল হয়ে যায়। দেখা যায় রাজমাতা ওদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, যেটা বুঝতে পেরে জিয়াং এবং ঝেন তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে নিয়ান কিছু একটা ভাবে। সিন এখানেই কাট হলে আমরা দেখতে পাই রাজমাতা ভিতরে ঢুকে এসেছে এবং দেখতে পাই যে জিয়াং আর নিয়ান তো একসাথেই শুয়ে আছে। এটা দেখে রাজমাতা বেশ খুশি হয়ে যায়। রাজমাতা বলে, আসলে আমি দেখতে এসেছিলাম যে এখানে সবকিছু ঠিক আছে কিনা, তোমরা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। এটা বলেই রাজমাতা চলে যায়, যেটা দেখে তখন জিয়াং আর নিয়ান হাঁপ ছেড়ে বাঁচে। ফ্ল্যাশব্যাকে তখন আমাদেরকে দেখানো হয় রাজমাতা যখন আসছিল তখন নিয়ান জিয়াংকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তাড়াতাড়ি করে সেখান থেকে উপপত্নী ঝেনকে সরিয়ে দিয়ে উপপত্নী ঝেনের উপরেই শুয়ে পড়ে। এভাবে এরা তিনজন রাজমাতার হাত থেকে মুক্তি পেয়েছে। এরপর দুজনে সুন্দর করে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। রাজমাতা ওদের দুজনকে একসাথে দেখে বেশ খুশি হয়। এমনকি জিয়াং নিজেও তো রাজমাতার সামনে নিয়ানের সাথে অনেক লাবিডাবি হওয়ার আচরণ করছিল। আসলে জিয়াং রাজমাতাকে অনেক ভয় পায়, আর রাজমাতা নিজেই নিয়ানকে পছন্দ করেছে, তাই ও নিয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করছে। রাজমাতা তখন বলে, আজ আমি তোমাদের জন্য একটি ধর্মীয় অনুষ্ঠান রেখেছি, তাই দুজনে তাড়াতাড়ি চলে এসো। এটা বলে রাজমাতা চলে যায়। রাজমাতা চলে যেতেই জিয়াং নিয়ানের দিকে অনেক রাগী দৃষ্টিতে তাকায় আর ওকে ধমক দিয়ে বলে, এইটুকু ভালো ব্যবহার করেছি বলে এটা ভেবো না যে আমি তোমাকে মেনে নিয়েছি। আসলে আমি তোমাকে অনেক ঘৃণা করি। নিয়ান বলে, আমি জানি, আর এতে আমার কোনো যায় আসে না। এরপর দুজনে সেই ধর্মীয় অনুষ্ঠানে চলে আসে। তবে অনুষ্ঠানের মাঝখানেই নিয়ান তখন দৌড় দেয়, কারণ ও জানতো ড্রামা অনুযায়ী এই অনুষ্ঠানেই একটা গুপ্তচর মেয়েকে মেরে ফেলবে। তাই নিয়ান তার আগেই নিজের হাতে একটি অস্ত্র তুলে নেয় এবং ও মডার্ন যুগেও এই অস্ত্র দিয়ে স্পোর্টস প্র্যাকটিস করত। নিয়ান যখন ওই মেয়েটিকে মারতেই যাবে তখন আমরা সেই গুপ্তচর মেয়েটিকে দেখতে পাই, যে নিজের কাছে লুকিয়ে থাকা একটা ছুরি বের করে নিয়ানের দিকে মারে এবং নিয়ান তো সাথে সাথেই সেখানে মারা যায়, যেটা দেখে উপস্থিত সবাই তো বেশ অবাক হয়ে যায়। বিয়ের পরের দিনই কিনা বউ এভাবে মারা গেল। এরপরই আমরা দেখতে পাই নিয়ান তো আবারও সেই বিয়ের দিন রাতে চলে এসেছে, মানে আবারও ওকে একই টাইমে ফেরত আনা হয়েছে। তো এখান থেকে নিয়ানের সাথে আবারও সেই সকল কিছুই ঘটতে থাকে যা আগে ঘটেছিল। কিন্তু এবার অনুষ্ঠানে সবাই ওরা দেখতে পায় নিয়ান তো সেখানে নেই। আসলে নিয়ান তো লেজ গুটিয়ে আগে ভাগেই পালাচ্ছিল, কারণ এবারও ও আর আগের মতো মরতে চায় না। কিন্তু নিয়ান সেখান থেকে কিছুতেই বেরোতে পারছিল না। কোনো এক অদৃশ্য শক্তি ওকে আটকে রেখেছিল। ঠিক তখনই গুপ্তচর মেয়েটি আবারও ওকে ছুরি মারে এবং নিয়ান আবারও মারা যায়। কিন্তু এবারও নিয়ান সেই একই জায়গায় ফিরে আসে। সব কিছুই আবারও আগের মতোই ওর সাথে ঘটতে থাকে। কিন্তু এবারও নিয়ান আর বাঁচতে পারে না, ওকে মেরে ফেলা হয়। নিয়ান আবারও চলে আসে সেই একই টাইমে। নিয়ান বুঝতে পারে আগের বার ও স্টেজ থেকে নেমেছিল এবং পালানোরও চেষ্টা করেছিল, তাই হয়তো ওকে মেরে ফেলা হয়েছে। এবারও এমন কিছুই করবে না, স্টেজেই দাঁড়িয়ে থাকবে। কিন্তু তারপরও তো সেই মেয়েটি ওকে আবারও মেরেই ফেলে। এই নিয়ে প্রায় 11 বারের মতো নিয়ানের সাথে এমন ঘটনা ঘটে। নিয়ান 12 বারের মতোই আবারও সেই বিয়ের রাতে ফেরত চলে আসে, কিন্তু এবারও ধৈর্যের বাঁধ একদম ভেঙে যায়। জিয়াং তো আবারও চলে আসে ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু নিয়ান এবার আর আগের মতো সহ্য করে না আর বলে, হয়েছে, তুমি এখন কি করবে তা আমি জানি। প্রায় 12 বার আমি একই ঘটনা দেখতে দেখতে বোর হয়ে গিয়েছি। এটা বলেই নিয়ান ড্রিঙ্ক করে নেয়। এরপর নিয়ান আড়াল থেকে উপপত্নী ঝেনকে তখন বের করে আনে আর বলে, তুমি তো এখন এর সাথে রোম্যান্স করবে, তাই আর বেশি ঢং না করে এক্ষুনি ওকে নিয়ে বিছানায় চলে যাও। আমি আর তোমার এরকম ঢং সহ্য করতে পারছি না। এদিকে ওর এমন ব্যবহার দেখে জিয়াং তো বেশ রেগে যায় আর ওকে থাপ্পড় মেরে বসে। নিয়ান বলে, এক কাজ করো, আমাকে মারতে মারতে এখানেই মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। জিয়াং বলে, তোমাকে আমি মারতে পারবো না, কারণ এখন যদি আমি তোমাকে মেরে ফেলি তাহলে রাজমাতার কাছে আমি কি উত্তর দেব।
কিন্তু তোমাকে শাস্তি তো অবশ্যই পেতে হবে। রাজাকে তুমি অবমাননা করেছো, যার জন্য আজ সারা রাত তুমি বাইরে হাঁটু গেড়ে বসে থাকবে। নিয়ান বলে, এর জন্য তুমি পরে পস্তাবে। এটা বলে নিয়ান তো বাইরে চলে আসে এবং তখন বৃষ্টি হচ্ছিল। নিয়ান সেই বৃষ্টির মধ্যে বসে বসে ভাবতে থাকে কি করে ও আবার আগের দুনিয়ায় ফেরত চলে যাবে। আর এখান থেকে আমরা জানতে পারি মডার্ন যুগে নিয়ান তো একটা ড্রামা পাগল মেয়ে ছিল। সারাদিন খালি ড্রামা দেখতেই থাকতো, ঠিক তোমার আর আমার মতো। এমনই একদিন ও যখন ড্রামা দেখছিল তখন ওর ফোনে কোনো একটা সমস্যা হয়। নিয়ান যখন সেটা ঠিক করার চেষ্টা করে তখনই সেখানে একটা ম্যাজিক হয় আর নিয়ান সেই ড্রামার ভিতরেই ঢুকে যায় এবং এখান থেকে এই কাহিনীগুলো শুরু হয়েছে। তো এর পরের দিন সকালবেলা নিয়ানের যখন ঘুম ভাঙে তখন ও নিজেকে খাটে দেখতে পায় এবং কাল সারা রাত বৃষ্টিতে ভেজার কারণে ওর তো অনেক জ্বর এসেছিল, যেটাতে রাজমাতা তো জিয়াংকে অনেক বকা দিতে থাকে যে তুমি নিজের বউয়ের সাথে এমন ব্যবহার কি করে করতে পারো। রাজমাতার ভয়ে জিয়াং তখন নিয়ানের কাছে ক্ষমা চায়। এখানে উপপত্নী ঝেনও ধরা পড়ে গিয়েছিল। রাজমাতার রেগে উপপত্নী ঝেনকে শাস্তি দেয় আর ওকে ঘরবন্দি করতে বলে। রাজমাতা এরপর জিয়াং এবং নিয়ানের হাত একসাথে রাখে আর বলে যেহেতু নতুন বিয়ে হয়েছে তাই তোমরা গিয়ে এখন আমাদের বাগান বাড়ি থেকে ঘুরে আসো। তাছাড়া আমি খুব তাড়াতাড়ি নাতি নাতনির মুখও দেখতে চাই। এখানে জিয়াংয়ের মাথায় তো অন্য কোনো প্ল্যান চলছিল। নিয়ান ভাবতে থাকে প্রত্যেক বাড়ি তো ওই অনুষ্ঠানের জন্য মারা যায়, কিন্তু এবার হয়তো বাগানবাড়ি যাওয়ার কারণেও বেঁচেও যেতে পারে। পরেও অন্য কোনো উপায় খুঁজে নেবে নিজের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য। তো পরের সিনে আমরা দেখতে পাই ঘুরতে যাবে বলে জিয়াং তো এখানে নিয়ানের জন্য ক্যারেজ নিয়ে অপেক্ষা করছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও নিয়ান আসে না, যেটাতে জিয়াং তখন রেগে যায় আর বলে আমি আর অপেক্ষা করব না, তুমি ক্যারেজ চালাও। ঠিক তখনই পোটলা পুটলি বেঁধে সেখানে নিয়ান হাজির হয় আর তাড়াতাড়ি ক্যারেজে উঠতে যায়, যেটা দেখে জিয়াং রেগে যায় আর বলে তুমি ক্যারেজে কেন উঠছো, তুমি এই ক্যারেজে যেতে পারবে না। নিয়ান বলে এত বড় ক্যারেজ, আমি একটু গেলে কি হয়, তোমার কি জায়গা কম পড়বে নাকি। তবে জিয়াং তখন রেগে সেই পোটলা পুটলিগুলো নিচে ফেলে দেয় আর ওকে দাসদাসীদের সাথে আসতে বলে। তবে নিয়ান কিছুতেই হাল ছাড়ার পাত্রী না। নিয়ান আবারও সেগুলো নিয়ে ক্যারেজে উঠে বসে। ক্যারেজে যাওয়ার সময় নিয়ান তো অনেক খাবার খাচ্ছিল, মানে ওর তো কোনো খেয়ালই ছিল না যে সামনে রাজা বসে আছে। জিয়াং তো কোনো মতলব পাচ্ছিল যে কিভাবে ওকে ক্যারেজ থেকে বাইরে বের করা যায়। জিয়াং তখন বলে আমার পানির পিপাসা পেয়েছে, যাও আমার জন্য ক্যারেজের বাইরে থেকে পানি আনো। নিয়ান বলে আমি কেন আনতে যাব, নিজেরটা নিজে করে খাও। জিয়াং বুঝতে পারে এভাবে ওকে ক্যারেজ থেকে বের করা যাবে না, অন্য কোনো মতলব পাঠতে হবে। জিয়াং তখন বলে তুমি জানো তোমার থেকে উপপত্নী জেন অনেক ভালো, সে আমার অনেক কেয়ার করে। নিয়ান বলে হ্যাঁ আমি বুঝতে পারছি যে তুমি উপপত্নী ঝেনকে ভালোবাসো আর আমি তোমার কষ্টটাও বুঝতে পারছি। তুমি অন্য কাউকে ভালোবাসা সত্ত্বেও আমার সাথে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। জিয়াং তো এরকম লাগাম ছাড়া কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে এই মেয়েটাকে একটু জেলাসও ফিল করে না, মানে ওর স্বামী ওর সামনে অন্য মেয়ের কথা বলছে, তাতেও ওর কোনো যায় আসে না। জিয়াং তখন হাতে ব্যথার অভিনয় করে আর বলে আমার হাতে অনেক ব্যথা করছে, চলো আমরা এখানে ক্যারেজটা একটু থামিয়ে বাইরে থেকে খোলা হাওয়া খেয়ে আসি। নিয়ানো তখন সরল মনে এতে রাজি হয়ে যায় এবং জিয়াংয়ের সঙ্গে ক্যারেজ থেকে নেমে আসতে যায়। তবে নিয়ান যখনই ক্যারেজ থেকে বাইরে বের হয় জিয়াং তো ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর ক্যারেজ নিয়ে সেখান থেকে পগার পার হয়ে যায়। তখন আমরা সেখানে একটি গুপ্তচরকেও দেখতে পাই যে তো নিয়ানকে মারার জন্য নিয়ানের উপরে অ্যাটাক করে বসে। নিয়ান নিজের প্রাণ বাঁচাতে প্রাণপণ চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেখানে একজন তীর মেরে গুপ্তচরটিকে ভয় দেখায়, যার কারণে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। নিয়ান দেখতে পায় ওকে যে বাঁচিয়েছে সে আর অন্য কেউ নয় বরং ওর ছোটবেলার বন্ধু নানহেং, যে এখন বর্তমানে রাজ্যের মার্কুইস। নানহেং বলে আমার একটু কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলবো। নিয়ান কিছু বলতেই যাবে তার আগেই নানহেং সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। নিয়ান তো অনেক অবাক হয়ে যায় যে একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি চলে যেতে পারে। এরপর দেখা যায় ভোর হয়ে গিয়েছে এবং এরা তখনও নিয়ানের জন্য অপেক্ষা করছিল। জিয়াং তখন বলে ও হয়তো আর আসবে না, আমি তো রুমে চলে যাচ্ছি বিশ্রাম নেওয়ার জন্য। কিন্তু তখনই সবাইকে অবাক করে দিয়ে নিয়ান সেখানে চলে আসে। এবার নিয়ানকে জীবিত দেখে জিয়াং তো বেশ অবাক হয়ে যায় যে এই মেয়ে মরল না কেন। নিয়ান রেগে তখন জিয়াংকে বলে তুমি আমাকে ওভাবে কেন ফেলে আসলে, আর একটু হলেই তো ওই গুপ্তচর আমাকে মেরেই দিচ্ছিল, ভাগ্যিস মার্কুইস নান এসে আমাকে বাঁচিয়ে নিয়েছে। এগুলো বলেই নিয়ান তখন বাড়ির ভিতরে ঢুকে যায়,
কিন্তু বাড়ির ভিতরে ঢুকতে কিছু একটা দেখে নিয়ান অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি গিয়ে জিয়াংকে জড়িয়ে ধরে। আসলে সেটা একটা খরগোশ ছিল। নানহেং তখন খরগোশটিকে কোলে তুলে নেয় আর বলে এটা শুধুমাত্র একটা খরগোশ, ভয় পাওয়ার কোনো দরকার নেই। নিয়ান এখানে নানহেংকে দেখে বেশ খুশি হয়ে যায়, তবে নানহেংয়ের উপরে জিয়াংয়ের অনেক রাগ হচ্ছিল। এরপর দেখা যায় ওই গুপ্তচর আসে জিয়াংয়ের সাথে দেখা করতে আর জিয়াংয়ের কাছে ক্ষমা চেয়ে বলে আমি আমার কাজ করতে পারিনি। জিয়াং বলে কোনো ব্যাপার না, তুমি এখন খোঁজ নাও যে নানহেং এখানে কি মতলব নিয়ে এসেছে আর আমার আঙ্কেলকেও এ বিষয়ে খবর দাও। এতে তখন গুপ্তচর সেখান থেকে চলে যায়। গুপ্তচর চলে যেতেই সেখানে নিয়ান চলে আসে আর জিয়াংয়ের কোটটা খুলতে থাকে, যেটা দেখে জিয়াং অবাক হয়ে যায়। তবে নিয়ান তো এখানে জিয়াংয়ের মাসাজ করে দিতে থাকে। জিয়াং বিরক্ত হয়ে ভাবে নিয়ান ওকে পটাতে এসেছে। তবে পরক্ষণেই নিয়ানের মাসাজ করে দেওয়া জিয়াংয়ের কাছে বেশ ভালোই লাগে। এতটাই ভালো লাগে যে জিয়াং কিছুক্ষণের মধ্যে সেখানে হা করে ঘুমিয়ে পড়ে। এরপর যখন ওর ঘুম ভাঙে তখন তো ও বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে নিশ্চয়ই তুমি আমাকে ড্রাগ দিয়েছো, না হলে আমি ঘুমালাম কিভাবে? তুমি আবার ঘুমের মধ্যে আমার সাথে কিছু করনি তো? নিয়ান বলে এভাবে উল্টাপাল্টা বলা বন্ধ করো, আসলে তুমি কাজে এতই ব্যস্ত থাকো যে নিজের খেয়াল রাখার সময়ই পাও না, তাই একটু মাসাজ করে দেওয়ার সাথে সাথেই তুমি ঘুমিয়ে পড়েছো। ঠিকমতো ঘুমাও আর নিজের খেয়াল রাখো। এটা বলে নিয়ান চলে যায়। জিয়াংয়ের মনে হয় নিয়ান নাটক করছে, তবে নিয়ানের মালিশ করে দেওয়াটা জিয়াংয়ের কাছে বেশ ভালোই লাগছিল, একটু ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছিল। রাতের বেলা এরা তিনজন একসাথে ডিনার করতে বসে। নানহেং এবং নিয়ান যেহেতু একে অপরের ছোটবেলার বন্ধু, তাই এরা তো খাওয়ার সময় এখানে আড্ডা জমিয়ে দেয়। নিয়ান তো বেশ খুশিই ছিল নানহেংয়ের সাথে, তবে এসব কিছু তখন জিয়াংয়ের একদমই সহ্য হচ্ছিল না। তখন আমরা জিয়াংয়ের ইউনাককে দেখতে পাই, যে কিনা জিয়াংয়ের ড্রিঙ্কটা অন্য একটা ড্রিঙ্কের সাথে বদল করে দেয় এবং জিয়াং সেই ড্রিঙ্কটাই খেয়ে ফেলে। ডিনার শেষে জিয়াং যখন নিজের কাজ করতে থাকে তখন ওর কাছে কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিল, অনেক গরম লাগছিল। এদিকে ঘুম না আসায় নিয়ান তখন বাইরে গিয়ে হাওয়া খেতে থাকে। তখনই সেখানে ইউনাক চলে আসে আর বলে রাজা আপনাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে। নিয়ান অবাক হয়ে বলে ও আবার এত রাতে আমাকে কেন ডাকলো? ইউনাক বলে তা তো জানি না, কিন্তু এক্ষুনি আপনাকে যাওয়ার জন্য বলেছে। এবার নিয়ান কথা মতো জিয়াংয়ের সাথে দেখা করতে চলে আসে। জিয়াং বলে তুমি এখানে কেন এসেছো? নিয়ান বলে তুমি তো আমাকে ডেকে পাঠিয়েছ। জিয়াং বলে আমি কখন তোমাকে ডেকে পাঠালাম? আমি তোমাকে ডেকে পাঠাইনি। জিয়াংয়ের অনেক অস্বস্তি হচ্ছিল, সাথে জিয়াংয়ের অনেকটা গরমও লাগছিল। আসলে রাজমাতার কথায় ইউনাক জিয়াংয়ের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছে। জিয়াংকে এরকম অদ্ভুত আচরণ করতে দেখে প্রথমে নিয়ান তো অবাক হয়, পরক্ষণেই আসল বিষয়টা বুঝতে পারে আর তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। তবে পিছন থেকে ইউনাক তো দরজা আটকে দিয়েছিল। এবার জিয়াং ওর কাছে চলে আসে আর কন্ট্রোল হারিয়ে ওকে কিস করতে যায়, কিন্তু তখনই নিয়ান তো ভয় পেয়ে ওর পেটেই লাথি মেরে বসে, যার কারণে জিয়াং তো অনেক বেশি ব্যথা পেয়েছিল। এবার এটা দেখে নিয়ানের বেশ খারাপ লাগে। নিয়ান বলে তুমি চাইলে আমি তোমাকে এখন সাহায্য করতে পারি। জিয়াং বলে তুমি আবার কিভাবে আমাকে সাহায্য করতে যাচ্ছ? নিয়ান বলে আরে আমার কাছে প্ল্যান আছে বলেই তো সাহায্য করার কথা বলছি। এরপর দেখা যায় নিয়ান তো জিয়াংয়ের ঘাড়ে চেপে বসে এবং জিয়াংকে দিয়ে বুক ডান দেওয়াতে শুরু করে, যাতে জিয়াংয়ের উপরে ড্র্যাগের প্রভাব শেষ হয়ে যায়। তবে এটা করতে গিয়ে জিয়াং তো কাহিল হয়ে যাচ্ছিল। নিয়ান জোরে জোরে বলে এতটুকুতেই থেমে গেলে চলবে না, এখনও আরও বাকি আছে, তাড়াতাড়ি করো। এদিকে বাইরে জিয়াংয়ের ইউনাক আর নিয়ানের দাসী আড়ি পেতে সবকিছুই শুনছিল। ঠিক তখনই সেখানে নানহেং চলে আসে। নানহেংও তখন আড়ি পেতে শুনতে থাকে যে ভিতরে কি হচ্ছে এবং ওই শব্দগুলো শুনে ও তাড়াতাড়ি গেট খুলতে বলে। এবার গেট খুলে নানহেং ভিতরে আসতেই দেখতে পায় জিয়ান তো জিয়াংকে দিয়ে বুক ডান দেওয়াচ্ছে। এবার নানহেংকে এখানে দেখে জিয়াং কিছু একটা ভাবে আর নিয়ানকে নিজের পিঠের উপর থেকে এক টানে কাছে টেনে নেয়, যেটা দেখে নানহেংয়ের অনেক বেশি খারাপ লাগে। এ থেকে আমরা বুঝতে পারি নানহেং হয়তো নিয়ানকে পছন্দ করে। নিয়ান তখন নানহেংকে সত্যিটা বলতে যায় যে ও শুধুমাত্র জিয়াংকে এখানে ব্যায়াম করাচ্ছিল, তার আগেই জিয়াং তোর মুখ চেপে ধরে আর কিছু বলতে দেয় না। এরপর জিয়াং তখন নানহেংকে বলে আমার এখানে কেমন জানি একটু ভয় লাগছে, মনে হচ্ছে আমি এখানে সেফ না, তুমি কিছু একটা করো। নানহেং বলে চিন্তা করবেন না, কড়া পাহারা দেওয়া হচ্ছে, আপনি এখানে একদমই সুরক্ষিত আছেন।
জিয়াং বলে, আরে আমি সেটা বলতে চাইনি। আসলে আমি একটা ইঁদুর দেখেছি, আর ইঁদুরে আমি প্রচণ্ড ভয় পাই। তাই তুমি এক কাজ করো, আজ সারা রাত আমার রুমের বাইরে পাহারা দাও। নানহেং তখন বলে, আচ্ছা ঠিক আছে। এটা বলেই নানহেং সেখান থেকে চলে যায়। নিয়ান ওর পিছনে যেতে গেলে জিয়াং ওকে আটকে ফেলে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? তুমি আজ এখানেই থাকবে আর আমাকে ব্যায়াম করাবে। নিয়ান বলে, এমনিতেই আমি ইঁদুর ভয় পাই, তার উপরে তুমি নাকি এই রাজ্যের রাজা হয়েও ইঁদুরে ভয় পাও। এখন যদি সত্যি ইঁদুর চলে আসে তাহলে আমাকে কে বাঁচাবে? উল্টো দেখা যাবে আমাকেই তোমাকে বাঁচাতে হচ্ছে। তবে তারপরও জিয়াং নিয়ানকে যেতে দেয় না আর বলে, আমি বলেছি আজ তুমি আমাকে ব্যায়াম করাবে মানে করাবে, এখান থেকে কোথাও যেতে পারবে না। তো এরপর দেখা যায় নিয়ান জিয়াংকে দিয়ে ব্যায়াম করাতে থাকে। তবে জিয়াং তো এখানে নিজের জালে নিজেই ফেঁসে গিয়েছিল। নিয়ানোকে এমনভাবে ব্যায়াম করাতে থাকে যে জিয়াংয়ের অবস্থা ডাল হয়ে যায়। জিয়াং তো চেঁচাতে থাকে আর নিয়ান বলে, এটুকুতে হবে না, আরও জোরে করতে হবে। তুমি এটুকুতে এত কাহিল হয়ে যাও কেন বলো তো? এবার বাইরে থেকে এসব কিছু এরা তিনজন শুনছিল এবং এরা তো অন্য কিছুই ভেবে নেয়। নানহেংয়ের তো এগুলো কিছুতেই সহ্য হচ্ছিল না, যতই হোক ও নিয়ানকে পছন্দ করে। এদিকে ব্যায়াম করানো শেষ হয়ে গেলে নিয়ান জিয়াংয়ের গা হাত পা মালিশ করে দিতে শুরু করে এবং যেটা জিয়াংয়ের কাছে অনেক ভালো লাগে। জিয়াং সেখানে কিছুক্ষণ পরই ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে একটা বাজে স্বপ্ন দেখে বলতে থাকে, মা প্লিজ আমাকে ছেড়ে যেও না। এবার এটা শুনে নিয়ান বুঝতে পারে জিয়াং হয়তো কোনো স্বপ্ন দেখছে, তাই ও তখন জিয়াংকে ঠিকভাবে শুইয়ে দেয় এবং নিজেও তখনও জিয়াংয়ের পাশেই শুয়ে পড়ে। তখন ঘুমের মধ্যেই জিয়াং নিয়ানের দিকে ফিরে শোয়, যেটাতে নিয়ানের হার্টবিট তো অনেক বেড়ে যায়। এদিকে আমরা সেই রাতেই উপপত্নী জেনকে দেখতে পাই, যে খবর পেয়েছিল রাজা নিয়ানকে নিয়ে ঘুরতে এসেছে। তাই ও তো ঘরবন্দি থাকা অবস্থা থেকে পালিয়ে এখানে চলে এসেছে এবং এখানে ওর মাথায় অন্য কোনো একটা প্ল্যান চলছিল। পরের দিন সকালে জিয়াংয়ের ঘুম ভাঙলেও জেনকে নিজের পাশে দেখতে পাই। জেন তখন বলে, আমি আপনাকে মিস করছিলাম, যার কারণে আপনাকে দেখার জন্য চলে এসেছি। এরপর দেখা যায় জিয়াং নিয়ানকে নিয়ে শিকারে আসে এবং ও একটি পাখি শিকার করে আর নিয়ানকে বলে, তুমি ওটা গিয়ে আমার জন্য নিয়ে এসো। নিয়ান যখন সেটা আনতে যায় সেই ফাঁকে ওকে রেখে সেখান থেকে জিয়াং চলে যায়। এবার আমরা সেই গুপ্তচরকে দেখতে পাই যে নিয়ানকে মারার জন্য ওর উপরে অ্যাটাক করে। এদিকে জিয়াং তখন ফিরে এসে জেনের সাথে সময় কাটাচ্ছিল। তখন নানহেং সেখানে এসে জিজ্ঞেস করে, নিয়ান কোথায়? জিয়াং বলে, আমি ওকে শিকারে নিয়ে গিয়েছিলাম। এটা শুনে জেন বলে, আপনি আমাকে কেন নিয়ে যাননি? জিয়াং রেগে তখন ওকে ধাক্কা দেয় আর নানহেংকে জিজ্ঞেস করে, কেন নিয়ান এখনো আসেনি? নানহেং তো অনেক বেশি রেগে গিয়েছিল। তারপরও তখন বলে, আপনি জানেন যে নিয়ান হচ্ছে জেনারেলের মেয়ে, যদি নিয়ানের কিছু হয়ে যায় তাহলে জেনারেল কিন্তু আপনাকে ছাড়বে না। এটা শুনে জিয়াং তখন অনেক বেশি রেগে যায়, তবে নানহেং ওকে পাত্তা না দিয়ে চলে যায়। অন্যদিকে নিয়ান জঙ্গলের পথ দিয়ে পালাচ্ছিল। কেউ একজন ওর কাঁধে হাত রাখলে নিয়ান তো ভয় পেয়ে যায়, কিন্তু এটা তো নানহেং ছিল, যেটা দেখে নিয়ান তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, আজকে সারাদিন দৌড়াতে দৌড়াতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। এতে নানহেং ওকে কোলে করেই বাড়িতে নিয়ে আসে এবং সোজা যেয়ে জিয়াংয়ের সামনে থামে। নানহেং তখন নিয়ানের হাতে কাটা দাগ দেখতে পায়, তাই তখন ওকে ওষুধ লাগানোর জন্য নিয়ে যেতে চায়। তবে জিয়াং তখন নিয়ানের হাত ধরে ফেলে আর বলে, নিয়ান কোথাও যাবে না, আমি ওকে ওষুধ লাগিয়ে দেবো। এবার নিয়ানকে নিয়ে এদের দুজনের মধ্যে টানাটানি হতে শুরু করে, যেটাতে জিয়াং রেগে গিয়ে তখন নিয়ানকে নিজের কাছে আনিয়ে আর কিস করে দেয়। নিয়ান নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে জিয়াং ছাড়ে না। তখন সেখানে ইউনাক এমপ্রেসের চিঠি নিয়ে চলে আসে, যেখানে এমপ্রেস ওদেরকে তাড়াতাড়ি সেই ধর্মীয় অনুষ্ঠানের জন্য ডেকে পাঠিয়েছে। এটা শুনে নিয়ানের মন খারাপ হয়ে যায়, কারণ ও তো প্রত্যেকবার এই অনুষ্ঠানেই মারা যেত। পরের দিন সকাল সকাল নিয়ান জিয়াংয়ের জন্য খাবার নিয়ে চলে আসে, তবে ঝেন তো আগে খাবার নিয়ে চলে এসেছিল। নিয়ান এখানে জিয়াংকে খাবার সার্ভ করে দেয়, তবে জিয়াং সেটা খায় না, যেটা নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়। যেটা দেখে ঝেন তখন নিয়ানের আনা খাবারটা খেয়ে নেয়, তবে খাবারটা খেতেই ওর শরীর খারাপ করতে থাকে। এবার এটা দেখে জিয়াং তো নিয়ানের উপরেই রাগ করে। নিয়ান বলে, আমি তো শুধুমাত্রই খাবারের মধ্যে মাংস মিশিয়েছিলাম, যাতে আজকের অনুষ্ঠানটা কোনোভাবে ক্যান্সেল করা যায়। জিয়াং তারপরও রেগে নিয়ানকে সেখান থেকে বের করে দিতে বলে। নিয়ান যেতে যেতে তখন বলতে থাকে, এই অনুষ্ঠানে একটা ডান্সিং গার্ল মানে একটা গুপ্তচর মেয়ে আমাকে মারতে আসবে। এটা শুনে জিয়াং তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো শেষমেশ নিয়ানকে সেই অনুষ্ঠানে যেতেই হয়, কিন্তু আগে ভাগে গিয়ে ও সেই মেয়েটিকে চেক করতে থাকে যে মেয়েটির কাছে কোথায় ছুরি আছে। তবে অনেক খোঁজার পরও মেয়েটির কাছ থেকে কিছুই পায় না। তবে এমপ্রেস তোর উপরে রেগে যায়
আর ওকে শাস্তি দেয়। তবে নিয়ান অনেক খুশি ছিল যে এবারও বেঁচে গিয়েছে। তখন নানহেং এসে ওর পাশে বসে পড়ে। নিয়ান তখন নানহেংয়ের সাথে মডার্ন যুগের সমস্ত ড্রামার রুড আর হ্যান্ডসাম নায়কের গল্প করতে থাকে। নানহেং তোর কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, আর নিয়ানের কথা ওর কাছে অদ্ভুত লাগে। ও বলে, তুমি আগে থেকে অনেকটা বদলে গিয়েছো। এবার ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আগে তোরা দুজন খুব ভালো বন্ধু ছিল এবং এই খরগোশটায় ওরা দুজনই খেয়াল রাখতো। একদিন যখন ওরা বাজারে যায় তখন খরগোশকে ধরতে গিয়ে নিয়ান তো একটি ঘোড়ার সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। এবার নানহেং ওকে বাঁচাতে যাবে, তার আগে সেখানে জিয়াং চলে আসে। জিয়াং নিয়ানকে সেখানে বাঁচিয়ে নেয়। এসব কিছু মনে করে নানহেং নিয়ানকে জিজ্ঞেস করে, যদি সেদিন আমি তোমাকে বাঁচাতাম তাহলে তুমি কাকে চয়েস করতে? তবে নিয়ানের কোনো উত্তর দিতে পারে না। তবে অন্যদিকে আমরা দেখতে পাই যে এই ঘোড়া অ্যাক্সিডেন্টের প্ল্যানটা তো জিয়াং এবং জিয়াংয়ের আঙ্কেল মিলেই করেছিল, এবং প্রত্যেকবার যে নিয়ানকে ওই অনুষ্ঠানের দিন একটি মেয়ে মেরে ফেলতো সেই মেয়েটিকেও তো জিয়াং নিজেই ভাড়া করেছিল। তবে এবার যেহেতু নিয়ান আগেই বলে দিয়েছিল আমাকে কেউ এই অনুষ্ঠানে মারতে আসবে, তখন জিয়াং নিজের প্ল্যান চেঞ্জ করে ফেলে, যার কারণে এবারের অনুষ্ঠানে নিয়ান তো বেঁচে গিয়েছিল। পরের দিন সকালে নিয়ান এক্সারসাইজ করছিল, তখন সেখানে ওর মেয়ে চিহুয়া চলে আসে, যার অবস্থা অনেক খারাপ ছিল। আসলে উপপত্নী জেন ওকে অনেক মেরেছে, যেটাতে নিয়ান অনেক বেশি রেগে যায় আর জেনের কাছে চলে আসে। জেনকে সুস্থ দেখে নিয়ান বুঝতে পারে তার মানে ওই দিন জেন নাটক করেছিল খাবার খেয়ে অসুস্থ হওয়ার। জেন বলে, আসলে মাংস এবং ডিমে আমার ফুড পয়জনিং হয়ে যায়। নিয়ান তখন কিছু ডিম দেখিয়ে বলে, তুমি এক্ষুনি এই ডিমগুলো খাবে। জেন বলে, আমি এগুলো খেতে পারবো না। তবে নিয়ান এ কথা শুনতেই ওকে থাপ্পড় মেরে দেয়, যেটাতে জেন কান্না করে বলে, আমি এক্ষুনি মহারাজকে নালিশ করব। জেন জিয়াংয়ের কাছে নালিশ করতে যেতে গেলে নিয়ান ইচ্ছে করে ওকে ল্যাং মেরে ফেলে দেয় আর নিজেও পায়ে ব্যথার অভিনয় করতে থাকে। নিয়ান বলে, তুমি আমাকে ইচ্ছা করে ফেলে দিলে তাই না? এক্ষুনি এর জন্য তুমি নিজেকে 20টা থাপ্পড় মারবে। জেন বলে, আমি এক্ষুনি মহারাজকে সবকিছু বলবো। নিয়ান বলে, আমি জানি না মহারাজ আমাকে কি শাস্তি দেবে এটা জানার পর, কিন্তু আমি যদি রাজমাতার কাছে তোমার নামে নালিশ করি তাহলে তুমি তো বাঁচবে না। এটা শুনে জেন তখন ভয় পেয়ে নিজেকে থাপ্পড় মারতে শুরু করে। এরপর নিয়ান অনেক খুশি হয়ে তখন বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই সেখানে চলে আসে জিয়াং। জিয়াং অনেক খুশি ছিল এবং ও এখানে নিয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে, যেটা দেখে নিয়ানের তো সন্দেহ হয়। তবে জিয়াং ওকে জড়িয়ে ধরে আর নিয়ানের গাল টিপে দিয়ে বলে, আজকে রাতে তুমি আমার রুমে চলে এসো সময় মতো। নিয়ানের মনে হয় জিয়াং হয়তো আজকে ওকে মারার প্ল্যান করেছে, তাই ওর যেতে অনেক ভয় লাগছিল। শিহুয়া ওকে এরকম চিন্তা করতে নিষেধ করে, তবে নিয়ানের চিন্তা যায় না, তাই ও তখন জেনের কাপড় পরে জিয়াংয়ের কাছে আসে। জিয়াং এটা দেখে অবাক হয়ে যায়। নিয়ান তখন অনেকভাবে চেষ্টা করতে থাকে যাতে জিয়াং ওকে রেখে এখান থেকে জেনের কাছে চলে যায়। তবে জিয়াং হার মানার পাত্র না। জিয়াং এখানে ওর কাছে যাওয়ার চেষ্টা করে, তবে নিয়ান ওকে লাথি মেরে সরিয়ে দেয়, কিন্তু পরক্ষণেই আবার ওর সাথে ড্রিঙ্ক করে যাতে ও রেগে না যায়। এরপর নিয়ান ঘুমিয়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। জিয়াং তখন ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বলে, যখন আমি তোমাকে ঘৃণা করতাম তখন তুমি আমাকে চাইতে, আর এখন তোমার সাথে ভালো ব্যবহার করছি, এখন তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। নিয়ান তো এগুলো শুনতে পায়। নিয়ান মনে মনে ভাবে, সত্যি কি জিয়াং বদলে গেল নাকি? তবে জিয়াংয়ের মনে এখানে অন্য একটি প্ল্যান চলছিল। আসলে ও জানতো নিয়ান ঘুমায়নি, তাই ইচ্ছা করে এই কথাগুলো বলেছে। পরের দিন সকালবেলা উঠে নিয়ান জিয়াংকে কাপড় পরতে হেল্প করে। তবে এই সময় জিয়াং তো নিয়ানের সাথে ফ্লার্ট করতে থাকে আর নিয়ানকে কিস করে দেয়। এরপরও কোলে করে নিয়ানকে নিজের রয়্যাল কোর্টে নিয়ে আসে আর নিয়ানকে কথা দেয় এখন থেকে সবসময় ওর সাথে ভালো ব্যবহার করবে। আসলে জিয়াং এগুলো রাজমাতাকে ইমপ্রেস করার জন্য বা বিশ্বাস অর্জন করার জন্য করছিল। তবে নিয়ানের সাথে সময় কাটাতে গিয়ে এখানে নিয়ানকে ভালো লাগতে শুরু করে জিয়াংয়ের। এরপর আমরা রাজমাতাকে দেখতে পাই, যার কাছে জিয়াংয়ের বাকি উপপত্নীরা এসে নালিশ করে যে নিয়ান নাকি ওদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে। তবে নিয়ান সেখানে এসে একজনকেও চিনতে পারে না আর বলে, এদেরকে আমি কখনো দেখি পর্যন্ত নি। এদিকে জেন কমপ্লেন করেছিল নিয়ান নাকি ওর মুখ নষ্ট করে দিয়েছে। তবে নিয়ান তখন সবার সামনে ওর মুখ খুলে ফেলে আর দেখতে পাই যে ওর মুখে তো কিছুই হয়নি। তখন জিয়াং সেখানে আসে এবং সমস্ত উপপত্নীদেরকে শাস্তি দিয়ে সেখান থেকে নিয়ানকে কোলে নিয়ে চলে যায় রাজমাতাকে দেখানোর জন্য, যেটা দেখে রাজমাতা তো খুশি হয়ে যায়। তবে নানহেংয়ের কাছে এটা একদমই ভালো লাগে না। এরপর জিয়াং গোসল করতে আসে, যেখানে নিয়ান তখন সেখানে এসে ওকে হেল্প করতে থাকে। নিয়ান বলে, আপনার উচিত সমস্ত উপপত্নীদের সাথে ভালো ব্যবহার করা। এতে তখন জিয়াং ওর কাছে চলে যায়
আর বলে ঠিক আছে, কিন্তু আমার ভালোবাসা আমি শুধু তোমাকেই দিতে পারবো। এটাও বলেই তখন জিয়াং নিয়ানকে জড়িয়ে ধরে। এরপর নিয়ান নিজের হাতে জিয়াংয়ের জন্য মডার্ন যুগের বিভিন্ন রান্না করে আনে, তবে সেগুলোর গন্ধ জিয়াংয়ের একদমই পছন্দ হয় না। জিয়াং সেগুলো নিয়ে যেতে বলে, তবে নিয়ান তখন জোর করে ওকে টোফু খাইয়ে দেয়। নিয়ান বলে এই টোফুটা কোকাকোলার সাথে খেলে আরও বেশি মজা লাগতো। তবে জিয়াং বুঝতে পারে না এই কোকাকোলাটা আবার কি জিনিস। নিয়ান বলে তুমি এখন থেকে নিজের সমস্ত সমস্যা আমার সাথে শেয়ার করবে, আমি তোমাকে বোঝার চেষ্টা করব। এটা বলেই ও জিয়াংকে জোর করে হ্যাঁ বলায়। জিয়াং তখন সোজা ওকে কিস করে দেয়। আর এখানে দুজন একে অপরকে কিস করতেই যাবে, তখনই সেখানে জিয়াংয়ের আঙ্কেল চলে আসে। এটা দেখে নিয়ান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। নিয়ানকে এভাবে পালাতে দেখে জিয়াং তো হাসতে থাকে। এরপর নিয়ান জানতে পারে যে ঝেন নাকি প্রেগনেন্ট, তো ঝেন তখন এসে ওর কাছে উপহার চায়। এতে তখন নিয়ান বলে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই নিয়ে নাও। জেন তখন নিয়ানের কাছ থেকে নিয়ানের ওয়েডিং পেন্ডেন্টটা চায়, যেটা রানী হিসেবে নিয়ানের জন্য অনেক ইম্পর্টেন্ট। শিহুয়ার মানা করার পরও নিয়ান তো ঝেনকে সেটা দিয়েই দেয়। এরপর নিয়ান যখন প্যালেসে হাঁটছিল তখন সেখানে একজন জেনারেল চলে আসে আর নিয়ানকে বকাবকি করতে থাকে যে ও কেন নিজের ওয়েডিং পেন্ডেন্টটা দিয়েছে। তবে নিয়ান তো এখানে ওনার সাথে খারাপ ব্যবহার করে। পরে নিয়ান তখন নিজের দাসীর থেকে জানতে পারে এটা আসলে ওর বাবা। নিয়ান তখন নিজের বাবাকে বলে আসলে আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম। নিয়ানের বাবা কিছুই বলে না আর ওকে ওর ফেভারিট চকলেট দিয়ে সেখান থেকে চলে যায়। নিয়ানের বাবা ওয়েস্টেরিয়া জিতে এসেছিল, যার কারণে একটি পার্টি রাখা হয়। তবে পার্টির ভিতরেই হঠাৎ করে জেন অসুস্থ হয়ে যায় আর রক্ত পড়তে শুরু করে। ডক্টর চলে আসে জেনকে চিকিৎসা করার জন্য, তবে কোনো মতেই বাচ্চাটিকে বাঁচাতে পারে না। আর জিয়াংকে বলে জেনকে ড্রাগ দেওয়া হয়েছিল, যার কারণে বাচ্চাটি মারা গিয়েছে। জিয়াং তো তখন এর জন্য নিয়ানকেই সন্দেহ করতে শুরু করে, যেটাতে নিয়ান অনেক বেশি কষ্ট পায়। এরপর জেন সেখানে চলে আসে আর কাঁদতে কাঁদতে জিয়ানকে বলে নিয়ানোকে যে ওয়েডিং পেন্ডেন্টটা দিয়েছিল তার ভিতরেই ড্রাগ মেশানো ছিল। আর সেটাই সত্যি প্রমাণিত হয়। শিহুয়া এসে নিজের ভুল স্বীকার করে নেয় আর বলে আমি রেগে গিয়ে পেন্ডেন্টের ভিতরে ড্রাগ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি সত্যি ভাবতে পারিনি যে এর কারণে বাচ্চাটি মারা যাবে। আমি নিজের দোষ স্বীকার করছি। এতে তখন জিয়াং ওকে মৃত্যুদণ্ড দেয়। শিহুয়াকে বাঁচানোর জন্য নিয়ান তখন মিথ্যা বলে আর বলে আমি ওকে বলেছিলাম এসব কিছু করার জন্য, কারণ জেনের উপরে আমার ব্যক্তিগত রাগ ছিল। তবে এটা শুনে জিয়াং ওকেও তখন মৃত্যুদণ্ড দিয়ে দেয়। তখন সেখানে নিয়ানের বাবা চলে আসে নিয়ানকে বাঁচাতে এবং অনুরোধ করে বলে দরকার হয় আমি আমার সমস্ত মিলিটারি পাওয়ার আপনাকে দিয়ে দেবো, কিন্তু তারপরও আমার মেয়েকে ছেড়ে দিন। এটা দেখে নিয়ান তখন জিয়াংয়ের কাছে অনুরোধ করে বলে সমস্ত শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু আমার বাবাকে এর মধ্যে জড়িও না। নিয়ানের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল, যেটাতে জিয়াং ওকে থামতে বলে আর 1 বছর নিয়ানকে প্যালেসে বন্দি থাকার শাস্তি দেয়। আঙ্কেল জিয়াংকে কনগ্রাচুলেশন জানায়, কারণ জিয়াং মিলিটারি পাওয়ার পেতে চেয়েছিল, যেটাও পেয়ে গিয়েছে। এদিকে নিয়ানের অবস্থা তো খারাপ ছিল। তখন সেখানে ঝেন আসে। এখান থেকে ঝেনের কাছ থেকেও জানতে পারে আসলে ঝেন ইচ্ছা করে শিহুয়াকে ফাঁসিয়েছে। জেন বলে এখন যদি তুমি নিজেকে 40টা থাপ্পড় মারো তাহলে আমি শিহুয়াকে বাঁচিয়ে নেব। তবে এতে তখন নিয়ান রেগে গিয়ে ওকে মারতে শুরু করে। জেন এতে রেগে সেখান থেকে চলে যায়। এরপর নানহেং আসে নিয়ানের সাথে দেখা করার জন্য আর নিয়ানকে বলে শিহুয়া এখনও বেঁচে আছে আর তোমার বাবাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। নিয়ান বুঝতে পারে তার মানে এখন থেকে ও নিজের বাবার সাথে আর কখনোই দেখা করতে পারবে না। এখন সেই পথ দিয়েই জিয়াং যাচ্ছিল। জিয়াং সেখানে নানহেংকে দেখে অনেক রেগে যায় আর তখনই ও নিয়ানের রুম পরিবর্তন করে দেয় যাতে নানহেং ওর সাথে দেখা না করতে পারে। এরপর নিয়ানের শাস্তিও বাতিল করা হয়, কারণ জিয়াং প্রমাণ পেয়ে গিয়েছিল নিয়ান আসলে নির্দোষ। ছাড়া পেতেই নিয়ান তো সোজা নানহেংয়ের সাথে দেখা করতে আসে, যেখানে নিয়ান তখন জেন আর জিয়াংকে একসাথে দেখতে পায়। আসলে নিয়ান ওদের দুজনকে এখানে ডেকেছে, কারণ ও চায় জিয়াং এবং জেন একে অপরের সাথে সমস্ত কিছু ঠিক করে নিক। ও আর ওদের মধ্যে কোনো রকম বাধা হয়ে দাঁড়াতে চাচ্ছিল না, কোনো রকমভাবে নিজের দুনিয়ায় ফেরত যাওয়ার চেষ্টা করছিল। নানহেং ওকে সাথ দেয়, কিন্তু জিয়াং তো আগে থেকেই জেনে চালাকি ধরে ফেলেছিল এবং ওর কাছে প্রমাণও হয়ে গিয়েছিল যে বাচ্চাটি 3 দিন আগেই মারা গিয়েছিল। কিন্তু ঝেন তো নিয়ানকে ফাঁসানোর জন্যই মিথ্যা নাটকটা করেছে, যার কারণে জিয়াং এখন ঝেনের উপরে অনেক বেশি রেগে যায় আর ওর গলা চেপে ধরে। ঝেন তো কিছু বলার সুযোগই পাচ্ছিল না। এগুলো দেখে নিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। ঠিক তখনই জিয়াংকে মারার জন্য কিছু লোক সেখানে চলে আসে।
এটাতে জিয়াং তখন সেই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে। জিয়াংকে বাঁচানোর জন্য নিয়ান এবার পানিতে লাফ মারে, যেটা দেখে জিয়াং সেই লোকগুলোকে তাড়াতাড়ি মেরে ফেলে আর পানিতে লাফ দেয় নিয়ানকে বাঁচিয়ে আনার জন্য। এখন তোমাদের এটা মনে হতেই পারে যে নিয়ান কেন পাগলের মতো বারবার জিয়াংকে বাঁচাতে যায়। আসলে মডার্ন লাইফে নিয়ান জিয়াংকেই পছন্দ করে, তবে এই লাইফেও তো জিয়াং ঝিয়েনকে পছন্দ করত এবং নিয়ানকে কোনো রকম পাত্তা দিত না। এবার এসব কিছু স্বপ্ন দেখে নিয়ানের ঘুম ভেঙে যায়। ও তখন শিহুয়াকে সেখানে দেখতে পায়। আসলে জিয়াং শিহুয়াকে ছাড়িয়ে দিয়েছে। সবাই সেখান থেকে চলে গেলে জিয়াং তখন ওর উপরে অনেক বেশি রাগ করে। তুমি সাঁতার জানো না, তারপরও কেন পানিতে লাফ মারতে গেলে? এটা বলেই জিয়াং নিয়ানকে জড়িয়ে ধরে। এরপর আমরা জানতে পারি যারা জিয়াংকে মারতে এসেছিল তাদেরকে আর অন্য কেউ নয়, বরং জিয়াংয়ের আঙ্কেলই পাঠিয়েছিল। আসলে সে জিয়াংকে মেরে জিয়াংয়ের সমস্ত ক্ষমতা নিজে পেতে চায়। এ কারণে পিঠ পিছু উনি জিয়াংকে মারার ষড়যন্ত্র করছে। এদিকে নানহেংয়ের কিছু একটা সন্দেহ হয়, তাই নানহেং তখন নিজের সিক্রেট গার্ডকে বলে যারা জিয়াংকে মারতে এসেছিল তাদের বিষয়ে খোঁজ নিতে। এদিকে জিয়াং নিয়ানের কথা ভেবেই মনে মনে হাসছিল, যেটা দেখে ইউনাকো তখন হেসে ফেলে। এতে তখন জিয়াং রেগে গিয়ে ওকে তাড়াতাড়ি নিয়ানকে ডেকে আনতে বলে, তবে নিয়ান আসতে মানা করে দেয়, যেটাতে জিয়াংয়ের অনেক বেশি রাগ হয়। এরপর ইউনাক নিয়ানকে গিয়ে বলে মহারাজ অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই সে আপনাকে তাড়াতাড়ি ডেকে পাঠিয়েছে। এবার জিয়াংয়ের অসুস্থতার কথা শুনে এমপ্রেস তাড়াতাড়ি নিয়ানকে নিয়ে ওকে দেখতে যায়, যেখানে জেন আগে থেকেই ছিল। তবে ইউনাক বলে মহারাজ কারোর সাথে দেখা করবে না, শুধুমাত্র নিয়ানকে ডেকেছে। এতে নিয়ানকে বাধ্য হয়ে ভিতরে যেতে হয়। নিয়ান দেখে জিয়াংয়ের তো অনেক জ্বর এসেছে, তাই তখন ও ইউনাককে ওষুধ আনতে বলে। কিন্তু আসলে জিয়াংয়ের কিছুই হয়নি। জিয়াং তো শুধুমাত্র অসুস্থ হওয়ার নাটক করছিল নিয়ানের সাথে দেখা করার জন্য। আর নিয়ান প্রথমে সেটা বিশ্বাস করে নেয়, কিন্তু তখনই নিয়ান সেখানে একটি হিটার পায়। আসলে এই হিটার দিয়েই জিয়াং নিজের গা গরম করেছিল। এবার জিয়াং তো ধরা পড়ে যায়, যেটাতে নিয়ান তখন রাগ করে চলে যেতে চাইলে জিয়াং ওকে টেনে নিজের পাশে শুইয়ে দেয় আর ওকে জড়িয়ে ধরে। এদিকে আমরা নিয়ানের বাবাকে নানহেংয়ের সাথে দেখতে পাই, যে দেশে ফিরে এসেছিল কারণ জিয়াং তার শাস্তি বাতিল করেছে। অপরদিকে জিয়াং নিয়ানকে নিয়ে একটি টেম্পেলে আসে আর নিজের জীবনের কাহিনী শোনায়। ওর বাবার মৃত্যুর পরে ওকেই রাজা বানানো হয়। রাজা হওয়ার পরে ওকে নিজের শত্রুদেরকে একা হাতেই শেষ করতে হয়েছে। এমনকি এরপর থেকে মহলেই ওর উপরে আক্রমণ করা হতো, ওকে মারার চেষ্টা করা হতো। এমনকি রাজমাতাও তখন ওকে পছন্দ করতো না, কারণ জিয়াং রাজমাতার সৎ ছেলে আর রাজমাতার আসল ছেলে হলো নানহেং। তবে নানহেং যেহেতু ছোট ছিল এই কারণে ওকে রাজা বানাতে পারেনি সে, এবং জিয়াংকেই রাজা বানাতে হয়েছিল। রাজা হওয়ার পরও জিয়াংয়ের কাছে কোনো রকম পাওয়ারই ছিল না। জিয়াংকে অনেক স্যাক্রিফাইস করে সমস্ত পাওয়ার জোগাড় করতে হয়েছে। এসব কিছু শুনে নিয়ানের খারাপ লাগে। নিয়ান বলে এখন থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। তখনই সেখানে স্নোফল শুরু হয়ে যায়। নিয়ানের কাছে স্নোফল অনেক ভালো লাগে, তাই ও তখন এনজয় করতে থাকে। তবে হঠাৎ করে ও পড়ে যেতে শুরু করলে জিয়াং এসে ওকে ধরে ফেলে আর এখানে জিয়াং নিয়ানকে কিস করে দেয়। অপরদিকে জিয়াংয়ের আঙ্কেলকে আমরা দেখতে পাই, যে তখন নানহেং এবং নিয়ানের বাবার কাছে আসে আর বলে জিয়াং এসব কিছু জেনের সাথে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যাতে সে আপনার মিলিটারি পাওয়ার নিয়ে নিতে পারে, এবং জিয়াং তো নিয়ানকে মারতেও চায়। এটা শুনে নিয়ানের বাবা অনেক ঘাবড়ে যায়। আঙ্কেল বলে তাড়াতাড়ি নিয়ানকে বাঁচান। এতে তখন নানহেং তাড়াতাড়ি নিয়ানের কাছে চলে আসে আর নিয়ানকে সব কিছু বলে। নিয়ানের এগুলো বিশ্বাস হতে চায় না যে জিয়াং এমন করতে পারে। তবে নানহেং ওকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। তখনই নানহেংয়ের উপরে কেউ একজন তলোয়ার দিয়ে অ্যাটাক করে। নানহেং সেই অ্যাটাক থেকে বেঁচে তো যায় ঠিকই, কিন্তু জিয়াং সেখানে চলে আসে আর নানহেংকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে বলে। নিয়ান এখানে নানহেংকে বাঁচাতে চায়, তবে জিয়াং তখন ওকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। এরপর জিয়াং জেলে আসে নানহেংয়ের সাথে দেখা করতে। নানহেং বলে আমি আগে থেকেই জানতাম তুমি নিয়ানকে মারার চেষ্টা করছো, কিন্তু তুমি আমার বড় ভাই বলে আমি তোমাকে কিছুই বলিনি। জিয়াং বলে আমিও দেখব তুই কি করতে পারিস আমার। এটা বলে জিয়াং চলে যায়। এরপর জিয়াং নিয়ানের সাথে দেখা করতে আসে, তবে নিয়ান ওর সাথে দেখা করে না আর বলে তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি এই মহল ছেড়েই চলে যাব। জিয়াং এতে সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সকালবেলা শিহুয়া দরজা খুলে দেখতে পায় জিয়াং তো নিয়ানের রুমের সামনেই সারা রাত ধরে বসেছিল। এটা তখন শিহুয়া তাড়াতাড়ি গিয়ে নিয়ানকে বলে। নিয়ান এটা শুনেও বেশ অবাক হয়ে যায়। আসলে জিয়াং ঠিক করে নিয়েছিল যতক্ষণ না নিয়ান ওর সাথে দেখা করছে ততক্ষণ ও কোথাও যাবে না। নিয়ানও জেদ করে ওর সাথে দেখা করে না।
এদিকে সমস্ত উপপত্নীরা এবং সার্ভেন্টরা এসে জিয়াংকে অনুরোধ করতে থাকে চলে যাওয়ার জন্য। এত আওয়াজ সহ্য করতে না পেরে নিয়ান রেগে বেরিয়ে আসে। জিয়াং তখন সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর নিয়ানের সাথে একা কথা বলতে থাকে। ও নিয়ানকে বলে, কি করলে তোমার রাগ কমবে? নিয়ান বলে, তুমি যদি এই শীতকালে আমার গার্ডেনে ফুল ফোটাতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আসলে শীতকালে এভাবে ফুল ফোটানো অনেক বেশি কঠিন ছিল। তারপরও জিয়াং নিয়ানের কথা মেনে নেয়। পরের দিন সকালবেলা নিয়ান বাইরে আসতে দেখতে পায় জিয়াং তো সত্যি সত্যি ওর গার্ডেনে ফুল ফুটিয়ে দিয়েছে। জিয়াং সেখানে এসে নিয়ানের রাগ ভাঙাতে ফুল দেয়, তবে নিয়ান ওকে পাত্তা না দিয়ে চলে যায়। এদিকে রাজমাতা আসে নানহেংয়ের সাথে দেখা করতে। নানহেং মনের দিক থেকে ভালোই ছিল, রাজ্যের প্রতি ওর কোনো লোভ ছিল না। তবে তারপরও জিয়াং মনে করত হয়তো নানহেং ও রাজমাতার মতোই শয়তান। রাজমাতা এখানে নানহেংকে জিয়াংয়ের বিষয়ে ভুলভাল বোঝাতে শুরু করে এবং জিয়াংয়ের বিরুদ্ধে করতে চায়। অন্যদিকে জিয়াং নিয়ানকে নিজের লোকদেরকে দিয়ে জোর করে একটি লেকের পাশে নিয়ে আসে। নিয়ান তখন রাগ করে বলে, আমি তোমাকে ঘৃণা করি, কখনো দেখতেও চাই না। তবে হঠাৎ করে জিয়াং ওকে কিস করে দেয়। নিয়ান আবার ওর উপরে রাগ করতে থাকে, কিন্তু তখনই ও দেখতে পায় জিয়াং সেখানে ওর জন্য ফানুস ওড়ানোর ব্যবস্থা করেছে, যেটা দেখে নিয়ানের তো মন গলে যায়। কিন্তু তারপরও নিয়ান জিয়াংকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে এখন থেকে ওরা একে অপরের থেকে কিছু লুকাবে না আর একে অপরের কোনো ক্ষতি করারও চেষ্টা করবে না। যদি করে তাহলে নিয়ান আর কখনোই জিয়াংয়ের সাথে কথা বলবে না। এদিকে রাজমাতা তখন নানহেংকে ছাড়িয়ে নিয়েছিল। এখানে আমরা নিয়ানের বাবাকে দেখতে পাই যে ওদেরকে সাহায্য করার কথা বলে, কারণ সে নিয়ানকে বাঁচাতে চায়। এরপর ওরা সবাই মিলে একসাথে তখন জিয়াংয়ের উপরে অ্যাটাক করতে আসে। নিয়ান তখন নিজের বাবাকে আটকানোর চেষ্টা করে আর বলে, আপনি এসব কি করছেন? রাজার উপরে কেন অ্যাটাক করতে এসেছেন? এটা তো দেশদ্রোহ করার সমান, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। কিন্তু এর আগে আঙ্কেলের সৈন্যরা ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। নিয়ান তখন জিয়াংয়ের কাছে নিজের বাবার প্রাণ ভিক্ষা চায়, তবে আঙ্কেল তখন বলে, ওরা আপনাকে মারার জন্য এসেছিল, তাই ওদেরকে ক্ষমা করা কিছুতেই যাবে না। এবার নিয়ানের বাবা বুঝতে পারে তার মানে আঙ্কেল ওদেরকে ইচ্ছা করেই ফাঁসিয়েছে। সবকিছুর জন্য জিয়াংয়ের অনেক রাগ হচ্ছিল। নিয়ান তখন নিজের গলায় তলোয়ার ধরে আর বলে, আপনি আমার বাবাকে যেতে দিন, না হলে আমি নিজেকে মেরে ফেলবো। এটা শুনে জিয়াং ওকে কথা দেয়, আমি তোমার বাবার কিছুই করব না, কিন্তু যেহেতু সে আমাকে মারার চেষ্টা করেছে তাই তাকে জেলে যেতে হবে। এখানে জিয়াং নানহেংকে বিষ খাইয়ে মৃত্যুদণ্ড দেয়, যেটা দেখে নিয়ান তো অনেক বেশি কষ্ট পায় আর এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আমরা সেই গুপ্তচর মেয়েটিকে দেখতে পাই যে নিয়ানের উপর অ্যাটাক করে নিয়ানকে সেখানেই মেরে ফেলে এবং নিয়ান সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু এবার মরার পরে নিয়ান আবারও তো সেই বিয়ের দিন রাতেই চলে আসে, মানে যে লুপেও ফেসে গিয়েছিল আর কি সেখানেই চলে আসে। তবে এবার নিয়ান তো সোজা গিয়ে জিয়াংকে জড়িয়ে ধরে। নিয়ানের সবকিছু মনে থাকলেও জিয়াংয়ের কিছুই মনে ছিল না, তাই ও রেগে গিয়ে নিয়ানকে ধাক্কা মেরে ফেলে দেয়। নিয়ান তখন সব কিছু শেষ করার জন্য একটি প্ল্যান তৈরি করে এবং পাগল হওয়ার অ্যাক্টিং করতে থাকে আর সবাইকে জ্বালাতে শুরু করে। রাজমাতা তখন ওর এই জ্বালা সহ্য না করতে পেরে ওকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। জিয়াংকে রেখে নিয়ানের যেতে একদমই ইচ্ছা করছিল না, তবে আর কোনো উপায়ও ছিল না। এদিকে জিয়াং তো খুশি হয়ে ঝেনকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিল, তবে হঠাৎ করে সেখানে স্নোফল শুরু হলে ঝেন নাচতে শুরু করে। এটা দেখে জিয়াংয়ে তখন নিয়ানের কথা মনে পড়তে থাকে। নিয়ান মন খারাপ করে জিয়াংয়ের কথাই ভাবছিল, তখনই সেখানে জিয়াং চলে আসে, যেটা দেখে নিয়ান অবাক হয়ে যায়। জিয়াং ওকে সোজা জড়িয়ে ধরে, কারণ ওর সবকিছুই মনে পড়ে গিয়েছে। এরপর থেকে জিয়াং নিয়ানের সাথে টাইম কাটাতে শুরু করে, তবে হঠাৎ করে ও ভ্যানিশ হয়ে যায়। নিয়ান তো সব জায়গায় ওকে খুঁজতে থাকে, তবে কোথাও পায় না। এটাতে নিয়ানের মন আবারও খারাপ হয়ে যায়। তবে হঠাৎ করে সেখানে আবারও জিয়াং চলে আসে, জিয়াংকে দেখেও জড়িয়ে ধরে। তবে জিয়াং যে ভ্যানিশ হয়ে গিয়েছিল সেটা তো নিজেই জানতো না। এরপর থেকে হঠাৎ হঠাৎ করেই জিয়াং গায়েব হতে থাকে, আবারও ফিরে আসতে থাকে, যেটাতে নিয়ান তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। এরপর নিয়ান নানহেংয়ের সাথে দেখা করতে আসে, কারণ নানহেংকে দিয়ে ও একটি মেডিসিন আনিয়েছিল। নিয়ান তখন নানহেংকে বলে, তুমি আমার সব থেকে ভালো বন্ধু, আমি তোমার উপকার কখনো ভুলবো না। তবে নানহেংয়ের মন খারাপ ছিল, কারণ ও তো নিয়ানকে মনে মনে পছন্দ করত, কিন্তু নিয়ানকে পাওয়া হয়তো ওর পক্ষে সম্ভব নয়। পরের সিনে আমরা দেখতে পাই নিয়ান এবং জিয়াং একটি টেম্পলে আসে এবং একে অপরের সাথে বিয়ে করে। এখানে দুজনে মিলে ওয়াইন খেয়ে নেয়, তবে যে ওয়াইন ওরা খেয়েছিল সেই ওয়াইনে নিয়ান আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল, যেটাও নানহেংকে দিয়ে আনিয়েছিল আর কি। এরপর দুজনে সেখানে একসাথেই মারা যায়।
এবার একসাথে মারা যাওয়ার কারণে নিয়ান নিজের দুনিয়ায় ফিরে আসতে পারে। নিয়ান তখন এটা ভেবেই কান্না করতে থাকে, হয়তো ও আর জিয়াংয়ের সাথে কখনোই দেখা করতে পারবে না। এরপর নিয়ান মডার্ন যুগের একটি টেম্পলে চলে আসে এবং পাশে একটি বেঞ্চে বসে সময় কাটাতে থাকে। তবে হঠাৎ করে অন্যদিকে ফিরলে ও সেখানে জিয়াংকে দেখতে পায়, যে কিনা ওর দিকেই তাকিয়েছিল। নিয়ান সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। আসলে জিয়াংয়ের এবার সবকিছুই মনে ছিল, যার কারণে ও নিয়ানকে নিজে থেকেই খুঁজে নিয়েছে। এবং আমি তোমাদেরকে আগেই তো জানিয়েছিলাম মডার্ন যুগেও জিয়াং আছে, যে কিনা নিয়ানকে পাত্তা দিত না। তবে সবকিছু মনে পড়ে গিয়েছে বলে ও নিয়ানের কাছে চলে এসেছে। এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও।